দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা নিশ্চয়ই দেখছেন যে মিরপুরের শেরে বাংলা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান এবং আমার সঙ্গে রয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেকেন্দার আলী। আপনারা নিশ্চয়ই জানেন যে ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম কিন্তু বোর্ড সভা বসেছে বিসিবিতে। প্রিয় দর্শক, আমরা যেমনটি জেনেছি যে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে যাচ্ছে বিসিবির আজকের বোর্ড সভা থেকে। দর্শক, আমরা এখন এটাই জানবো যে আসলে কী কী ধরনের পরিবর্তন আসছে আজকের এই বোর্ড সভাকে ঘিরে। সেকেন্দার ভাই, একটু যদি বলতেন যে আসলে কী কী ধরনের পরিবর্তন আজকের এই বোর্ড সভাকে ঘিরে আসছে, কী কী ইস্যু নিয়ে কথা হচ্ছে। এখানে যেটা বিষয়টা হলো, ফারুক আহমেদের কিন্তু এটা প্রথম সভা না, দ্বিতীয় সভা। কারণ যেদিন তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন সেদিন কিন্তু বোর্ড সভার প্রিজাইডিং করেছেন, অর্থাৎ পরিচালনা করেছেন, উনি লিড দিয়েছেন। তো সেই জায়গা থেকে ওনার সেকেন্ড বোর্ড মিটিং, এবং এই মিটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে আমরা সবাই জানি। তার মধ্যে একটা যদি ধরেন আপনার স্ট্যান্ডিং কমিটিগুলি রয়েছে, সেই স্ট্যান্ডিং কমিটির যে তাদের যে সীমিত সংখ্যক পরিচালক এখন অ্যাটেন্ড করছেন, তাদের মধ্যে থেকে হয়তো দপ্তরগুলি বর্জন করা হবে। একজন পরিচালককে হয়তো 2-3টা ডিপার্টমেন্টও সামলাতে হতে পারে। যদিও এই ডিপার্টমেন্ট সামলানো এখন খুব বড় কঠিন কোনো কাজ না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কারণ হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানটা চালান হলো আপনার প্রশাসনিকভাবে যারা চাকরি করেন এখানে, তারাই অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। তো নীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, অর্থাৎ পরিচালক যারা থাকেন, তারা শুধুমাত্র ডিসিশনগুলোকে হা বা না এটার উত্তরটা দেন, অর্থাৎ ডিসিশন মেকার তারা। বাদবাকি ইমপ্লিমেন্টেশনের টেনশনের জন্য যারা রয়েছেন তারা হলো তাদের কোনো সমস্যা নেই। আর বাদবাকি যে আমরা জানি ক্রিকেট পরিচালনা বিভাগে জালাল ইউনুস পদত্যাগ করেছেন, তারপরে আপনার টুর্নামেন্ট কমিটিতে এরকম টুর্নামেন্ট কমিটিতে সবসময় টুর্নামেন্ট থাকে না, পরে যে সময় আসার কথা সেই সময় কেউ না কেউ থাকবেন। পিপিএল গভর্নিং কাউন্সিলে একজন দক্ষ লোক দরকার, যেটা ফাইন সিনহার নাম শুনছি আমরা, তিনি হলেও হতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আরেকজন দক্ষ লোক আর সিনিয়রও হতে পারেন কেউ। তবে নাজমুল আবেদিন ফাইন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হওয়ার জন্য ডিজার্ভ করেন, এবং তিনি এক্সপেক্টেড নিজের প্রত্যাশার কথা জানিয়েছিলেন। কেন তিনি? কারণ তিনি সব ক্রিকেটারই আসলে তাকে একটা রেসপেক্টের জায়গা রাখেন, তিনি কোচ এবং মেন্টর। তো সেক্ষেত্রে হলো মনে হয় তার একটা পসিবিলিটি রয়েছে। কারণ সরকারের আশীর্বাদ তো এই মুহূর্তে যদি ফারুক হন, ফারুকের সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমও, কারণ তার সঙ্গে কিন্তু সর্বপ্রথম আসিফ মাহমুদ, জনাব আসিফ মাহমুদ সদীপ ভুইয়া যোগাযোগ করেছেন এবং মিটিং করেছেন। তিনি ক্রীড়া উপদেষ্টা, যুব ক্রীড়া উপদেষ্টা। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আবার কিছু কিছু যারা বাদ যাবেন, যে পূর্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন না, 2 মিটিং আগে, এই 3rd মিটিংয়ে তাদের বোর্ড পরিচালনা পরিষদের সভাপতি থেকে পরিচালনার পদ থেকে হয়তো বাদ দেওয়া হবে, পরে নোটিশ জারি করা হবে, এনএসসিকে জানিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে আর একটা মিটিংয়ে হয়তো আরও যারা উপস্থিত থাকবেন না তাদেরকে বাদ দিয়ে তারপর হয়তো একটা একটা করে নির্বাচনের একটা আনুষ্ঠানিকতা হবে মাত্র। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কোপ আপ করে নেওয়া হবে পরিচালককে। আপনি জানেন যে দারুল হাসান পাপন সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও পরিচালকের পদটা কিন্তু রয়ে গেছে। সেই জায়গায় একটা শূন্যতা ঘোষণা করতে হবে, শূন্য পদ। মল্লিক, ইসমাইল হায়দার মল্লিক, তারপরে আপনার রয়েছেন নামের রহমান দুজা, তারাও সরাসরি যেহেতু সরকারের আওয়ামী লীগ সরকারের আপনার ছিলেন, এমপি ছিলেন, যদিও এই টার্মে এমপি ছিলেন না, আগে তিনি 2বার এমপি ছিলেন। সেই জায়গা থেকে কিন্তু তার সরাসরি সরকারের লোক হিসেবে তাদেরকে ট্রিট করা হচ্ছে, যদিও তিনি বাংলাদেশের ক্রিকেটে তার অবদান গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য। সেখানে ফার্স্ট টেস্ট অধিনায়ক। তারপরেও যেহেতু সরকারের নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ সরাসরি যারা যুক্ত ছিলেন তারা কেউ থাকবেন না, তাদেরকে রাখা হবে না। সো রাখা হবে না মানে রাখা হবে না, তো তাদের আর আসার সুযোগ নেই, তারাও হয়তো আসবেন না আমি যতটুকু বলছি। যারা পরোক্ষভাবে রয়েছেন, কাজী ইনাম, তার পরিবার আওয়ামী লীগের হলেও তিনি আসলে সরাসরি আওয়ামী লীগের নির্বাচন বা কোনো কিছুতে জড়িত ছিলেন না, তিনি ক্রীড়া সংগঠন হিসেবে কাজ করেন, তাই তিনি এই ভোটগুলিতে উপস্থিত রয়েছিলেন। তিনি হয়তো বাকি সময়টাও চালিয়ে যাবেন, এর সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে পারেন, আমি বলছি না চালিয়ে যাবেন। তো পরিবর্তন হলে এমন সিচুয়েশন হতে পারে যে তাকে আর আসতে দেওয়া হবে না, বা তিনি আসার মানসিকতা রাখবেন না। এছাড়াও আসলে কোচ সম্পর্কে আমরা শুনছি যে বিস্তর আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সোশ্যাল মিডিয়াও দেখেছি যে কোচের একটা পরিবর্তন আসতে পারে কিনা, আসলে আপনি যতটুকু জানেন। আই ডোন্ট থিঙ্ক সো। কোচ এই মুহূর্তে পরিবর্তন করলে যে ক্ষতিটা হবে সেটা হলো যে আপনার কোচিং নিতে পারবেন না, কারণ হলো টানা খেলা রয়েছে আপনার ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয়ত তারপরে হলো চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি শেষের দিকে। এই যে জিনিসগুলো রয়েছে, আপনার কোনো কোচকে আপনি বাদ দিয়ে গুরুত্বপূর্ণ একদম সেট আপ রয়েছে, সেটা ভেঙে দিয়ে আপনার কিন্তু একদম পুরো জিনিসটাকে ঝুলিয়ে দিতে পারেন না, কারণ বাংলাদেশের পারফরমেন্স তখন হ্যাম্পার করতে পারে। ফারুক ভাই এর আগে যেটা বলেছেন সেটা হলো, আমাদের এখানেও বলেছিলেন যে হাতুম সিং গুড ফর নাথিং, এখন তার 2জন নেই, কিন্তু
তিনি আরেকটা কথা বলেছিলেন প্রথম সংবাদ সম্মেলনে যে আমি বাইরে থেকে যেটা বলেছি চেয়ারে থেকে সেটা বলতে পারি না, তাকে দেখতে হবে যে কারা কারা কোচের নিয়োগে ছিলেন। চাইলেই যে একজন কোচ এখন নিয়ে আসতে পারেন খুব শর্ট নোটিসে, হ্যাঁ পারবেন, কিন্তু সেটা ফ্রুটফুল নাও হতে পারে। হাতুরুর সিংহে যেটা করেছেন তার প্রিভিয়াস ইগুলো টুর্নামেন্টগুলো খুব ভালো করবে, কিন্তু রিসেন্ট পাস্টে তার যে প্ল্যানগুলো দিয়েছিল সেই প্ল্যানগুলোকে এক্সিকিউট করা শুরু করেছে। লং টার্ম ট্রেনিং সেশন, লং টার্ম এই যে সুফল আপনার পাকিস্তানে গিয়েও পেলেন, কন্ডিশন একটু ভালো ছিল, সেটা আপনি যে চেয়েছেন যে শ্রীলঙ্কার বিপক্ষে যখন পারফরমেন্স আমরা করতে পারিনি, কারণ হলো যে বাংলাদেশ যে ওয়ার্ল্ড ওয়ার্স হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে, কারণ হচ্ছে আপনার এখানে প্রস্তুতি ছিল না, ভালো প্র্যাকটিস ছিল না। এবার ভালো প্র্যাকটিস নিয়ে পরে যাওয়াতে ওখানে পরিকল্পিতভাবে এই যুগের খেলা থাকে, যেমন মুশফিকুর রহমান তখন এগিয়ে খেলছেন, যার ফলে কিন্তু লং ইনিংস খেলার জন্য মেন্টাল প্রিপারেশন, কন্ডিশনে মানিয়ে নেওয়া, সেগুলি সব প্রিপার করছে বাংলাদেশকে। তো এই সময়ে এই সিরিজটা শেষ হলে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ, এই সময় কোচ পরিবর্তন করলে আপনার বিপর্যয় করতে পারে। আবার ধরেন ইন্ডিয়া সিরিজ শেষ হলেই সেপ্টেম্বর অক্টোবরে আপনার এখানে শুরু হবে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ, এই আটটা দেখেন, এটা শেষ হলেই আপনি চলে যাবেন হলো এই ওয়েস্ট ইন্ডিজের সিরিজ, এই 4টা সিরিজ এর মধ্যে থাকে কয়দিন। সো এই সময়ে বাদ দেওয়ার ঝুঁকি ডেফিনেটলি নেবে না আমি বিশ্বাস করি। যারা সোশ্যাল মিডিয়াতে লিখছেন তারা হলো একটা পপুলার কালচারে বিশ্বাসী, এবং তারা হলো একটা হাইপ তৈরি করতে কিছু কিছু আছে ভিউ ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে আমি ভিউ ব্যবসায়ী বলবো, কারণ এই ভিউ ব্যবসায়ীরা সবসময় এরকম নেতিবাচক কথা বলে তাদের ব্যবসাটাকে চাঙ্গা করে রাখে, দুটো পয়সা কামানোর জন্য এটা করে। তাদের আসলে নীতি নৈতিকতা তারা নিজেরাও বিশ্বাস করেন না এরকম হবে, তারা ওইটা শুধুমাত্র ক্যামেরার সামনে এসে এই কথাগুলো বলেন যাতে পাবলিক মানে অনেকটা আগুনের মতো বাতাস দেওয়ার মতো ছড়া এরকম। তাদের এই তারা নিজেরও বিশ্বাস করেন না যে এই সময় এরকম হতে পারে। সো ওইটা হলো একরকম চেহারা, আরেক রকম চেহারা পলিটিশিয়ানরা করে কি একই যখন আন্দোলনের মাঠে নামে যখন বা তারা কি থাকে একজন আরেক দলকে দেখতে পারে না, কিন্তু দেখবেন যে একই টেবিলে গিয়ে আবার তারা খাবার খাচ্ছে, এদের চরিত্র থাকে। আচ্ছা স্কিন্দার ভাই, সাকিব ইস্যু নিয়ে আমরা দেখেছি সাকিবের নামে হত্যা মামলা হয়েছে এবং তাকে নিয়ে বেশ তোড়জোড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে। তো এই বিষয়ে আসলে আজকে কোনো বড় সিদ্ধান্ত আসবে কিনা যে সাকিবকে খেলানো, বা তার যদিও বিসিবি জানিয়েছে বিসিবি তার পক্ষে রয়েছে, এবং আজকের এই বোর্ড সভা থেকে আসলে সাকিবকে নিয়ে কি বার্তা আসতে পারে? দেখুন, আপনি মনে হয় টোটালি ফলো করেননি, ইভেন আপনার পত্রিকাও আমার ধারণা ফলো করেননি। আপনার উচিত ছিল, কারণ এই জায়গাতে প্রথম থেকে তারা শুধু স্ট্যান্ড নিয়েছে যে সাকিব খেলবে, এবং সাকিব এখনও কিন্তু কনভিক্টেড না, স্টিল কনভিক্টেড, কিংবা আদালত তাকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসার জন্য কোনো কিছু কিন্তু ওয়ারেন্ট কিছু করেনি। সো সে খেলতে পারবে, প্রথমত আইনগত তার খেলা কোনো বাধা নিষেধাজ্ঞা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এটাও মাথায় রাখতে হবে যে এই জায়গায় যেগুলি রয়েছে, যে এখন যেটা হচ্ছে এটা হলো একটা ধরনের জনমত, দুই ধরনের জনমতই আছে। একটা হচ্ছে যে সাকিবের পক্ষে যাচ্ছে, আবার একটা হচ্ছে সাকিব কেন ফ্যাসিবাসদের সঙ্গে থাকলো, এইটা হলো। এখানে কিন্তু মতামত দুই ধরনের মানুষের মতামত, ছাত্রদের মতামত কিন্তু খুব কম এখানে, যারা আন্দোলন করছে, যারা প্রকৃত আন্দোলনকারী তারা কিন্তু না। এখানে দেখবেন যে আপনার মেইনলি হলো একটা হলো যারা সাকিবকে ভালোবাসেন, সাকিবের ফ্যান রয়েছেন, তারা এক ধরনের মতামত দিচ্ছেন। আরেকটা বলতেছেন বিএনপি ঘরানার যারা ছিলেন তারা সাকিবের ফ্যান ছিলেন, কিন্তু এখন তারা সাকিব কাছে সরে যাচ্ছে বিকজ অফ তারা দেখতেছেন আওয়ামী লীগে কেন গেল। ঠিক আছে, এই মেন্টালিটির ব্যাপার। আন্দোলন কোনো ছাত্র বা কোনো সমন্বয়কে সে কিন্তু বলে নরেশ করা, যারা কিন্তু কেবলমাত্র বিএনপি ঘরানার বা এই ধরনের মতাদর্শপন্থী মত প্রকাশ করেন তারা এটা করছেন, কিন্তু বিএনপির উপর লেভেলে যারা রয়েছেন তারা কিন্তু কখনোই চাবেন না এটা ঠিক আছে। ইভেন আসিফ নজরুল সাহেব যে কথাটা বলেছেন, ইভেন যারা মামলা করেছে সেই মামলায় কারি যে বাদী, যে ছেলেটা মারা গেছে মোহাম্মদ রুবেল, তার বিরুদ্ধে 5 কোটি টানা, তার বাবা জানেই না যে সাকিব কে বা সাকিবের বিরুদ্ধে কে মামলা দিতেন। তার মানে হচ্ছে এটা সব কিছু রহস্য। এই ধরনের মামলা আসলে টেকে না, এবং এই মামলা আইনজীবীর সঙ্গে আমরা যে রিপোর্টটা করেছেন যে মামলা হয়েছে তার পরের দিন, সেই রিপোর্টে আইনজীবী বলেছেন পানির মতো এখন মামলা হচ্ছে। দিস ট্রু। অ্যানাদার থিং ইজ আপনার যে মামলাগুলি আছে এই মামলাগুলি এত দুর্বল যে আপনার কে হুকুমের আসামি, উনি তো হুকুমের আসামি, হুকুম দিয়েছে, কাকে হুকুম দিয়েছে, প্রথমত কে মেরেছে এটা চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পরে তার কাছে জিজ্ঞেস করতে হবে কে হুকুম দিয়েছে, ইনভেস্টিগেশন হবে। যখন এরকম কোনো কিছু প্রমাণ করতে পারবেন না, কোনো কিছু দিতে পারবেন না, তখন কিন্তু আপনি যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই মামলাগুলি টিকবে না। এই সব মামলার কারণে আরও গুরুত্বপূর্ণ অনেক মামলাই আসলে খালাস হয়ে যাবে। সো আমি মনে করি যে যারা মির্জা ফখরুল সাহেব যেটা বলছেন দ্যাট ইজ কারেক্ট, মানে উনি বিচক্ষণ লোক। আমার দেখা এই মানে বাংলাদেশে সবচেয়ে ভদ্র পলিটিশিয়ানদের একজন মির্জা ফখরুল, এবং এইরকম পলিটিশিয়ান থাকতে বাংলাদেশ অনেক উপরে চলে যাবে।
সভ্যতা, এই যে আমাদের যে মেন্টালিটি, আমরা যে অসভ্য মেন্টালিটি নিয়ে বসবাস করি, এই অসভ্যতা একদিন চলে যাবে। কারণ পলিটিক্স ভালো হলে দেশের জনগণও ভালো হয়, কারণ নেতারা ভালো হলে জনগণ ভালো হবে। সো আমরা মনে করি যে সাকিবের আসলে কিছুই হবে না, সাকিব খেলবেন। এবং এই আসিফ স্যার কিন্তু বলেই দিয়েছেন যে উনি এখানে সাকিব আসলে আশা করি ওকে গ্রেফতার করা হবে না, তাকে গ্রেফতার করা হবে না। কারণ তিনি কিন্তু সাকিব এখন তিনি উপদেষ্টা পদে রয়েছেন বলে ব্যালেন্স করতে হচ্ছে, যাতে কোনো পক্ষ অসন্তুষ্ট না থাকে। আমিনুলের সঙ্গে যেটা করা হচ্ছে চলুন, অ্যাবসলুটলি এটা স্বৈর শাসকের মধ্যে থাকলে, একটা স্বৈরতন্ত্র চললে সেটা হলো আপনার একটা বাস্তবতা। আমিনুল আসলে খেলোয়াড় লাইফে এইরকম রাজনীতি করেন, উনি 14 সাল থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় খুললেন। তো 14 সাল থেকে আমিনুলের যে অত্যাচারটা করা হয়েছে লাস্টলি, সেটা তীব্র নিন্দা জানানো হয়েছে এবং আমরা তীব্র নিন্দা এখনও জানাই যে এরকম অত্যাচার কখনোই যেন কোনো প্লেয়ারকে না করা হয়। আমরা স্পোর্টসম্যান, আমি ব্যক্তিগতভাবে আমি যেমন স্পোর্টসম্যান, আমি চাই প্রত্যেকটি স্পোর্টসম্যানের সঙ্গে আমি সাংবাদিক হয়ে যাই, কিন্তু স্পোর্টসম্যান পাই ফার্স্ট। তো আমি চাই যে আমার প্রত্যেকটি স্পোর্টসম্যান ভালো থাকুক, আর প্রত্যেকটা স্পোর্টসম্যানদের প্রতি রেসপেক্ট দেওয়া হোক, কারণ তারা দেশের জন্য সুনাম বয়ে আনে। আমরা ছোটো হোক আর বড় হোক, সুনাম বয়ে এনেছি কোথাও বিদেশ থেকে। তো এই আমিনুলকে হাত করা পড়াতে হবে, সে এমন কোনো মানে ক্রিমিনাল নয়। তো সো যেটা করা হচ্ছে খুব বাজে। এবং সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতি করে নেতা হয়নি, বিএনপি থাকলেও তাকে হয়তো বিএনপির এইভাবে ক্লিক করার চেষ্টা করতো। এটা গুডউইল অ্যাম্বাসেডরের মতো তাদেরকে এমপি বানানো হয়, যারা মাশরাফি হয়েছেন গুডউইল অ্যাম্বাসেডর, পরবর্তীতে তারা নির্বাচন হয়তো পেশা হিসাবে নিতেন বা এই জায়গাতে। তবে সব কিছু শেষে হলো যে আমি বিশ্বাস করি যে যেটা রাষ্ট্রই সিদ্ধান্ত নেবে সাকিব কী করবে কি না করবে। ঠিক আছে ভাইয়া, দর্শক দেখছিলেন সমকাল লাইভ, আমার সঙ্গে ছিলেন সমকালের সিনিয়র রিপোর্টার সেকেন্দার আলী এবং আমি সঙ্গে ছিলাম বিনায়ক রহমান। দর্শক, এই মুহূর্তে কিন্তু বোর্ড সভা চলছে এবং বোর্ড সভার সর্বশেষ তথ্য জানতে যোগ সমকাল।